রোজা শুরুর আগেই দেশের বিভিন্ন বাজারে ছোলা চিনির দাম বাড়তি, ঊর্ধ্বমুখী কাঁচা বাজারও। নাগালের মধ্যে চট্টগ্রামের বাজার। সাভারের জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানের সমাপ্ত ঘোষণা। 7টি গ্রেনেড ও 3টি সুইসাইড ভেস্ট উদ্ধার। উত্তক্তের অভিযোগে মামলা করায় ফেনীতে বাবা ও মেয়েকে রড দিয়ে পিটিয়ে জখম করল বখাটেরা, আটক 3। গাজীপুরে বাবা মেয়ে আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 16। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজও সহপাঠীদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ। এবং নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভে নেই সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি মিজানুর রহমান খবির। রমজানকে সামনে রেখে রাজশাহীতে বেড়েছে সব ধরনের মাছের দাম। বড় ও ছোট মাছ কেজি প্রতি 40 থেকে 100 টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে। বগুড়ায় সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও রংপুরে বেড়ে গেছে মুরগি ও গরুর মাংসের দাম। এদিকে বরিশালে বেড়েছে চিনি ও ছোলার দাম। এতে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করলেও বাজারে সরবরাহ কম থাকার দাবি পাইকার ও বিক্রেতাদের। রাজশাহীর সাহেববাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত 2 দিন আগে বড় সাইজের ইলিশ কেজি প্রতি 1450 টাকায় বিক্রি হলেও শনিবার তা বিক্রি হচ্ছে 1500 টাকায়। এছাড়া বড় সাইজের কাতল, রুই, মৃগেল, তেলাপিয়া ও কালোবাউস কেজি প্রতি 40 থেকে 50 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। চিংড়ি, পাবদা সহ ছোট মাছের দাম 100 টাকা পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। বাজারও কাস্টমারের চাপ বেশি, এর জন্য প্রত্যেকটা মাছের দাম প্রায় বেশি। মাছের দাম এতই বেশি যে আমাদেরকে কিনতে এসে হিমশিম খেতে হচ্ছে। পদ্মার মাছের আমদানি কম বলে তো দাম বেশি, বুঝবেই তো। বগুড়ায় শসা বেগুনের দাম কিছুটা বাড়লেও কাঁচামরিচ বাদে অন্য সব সবজির দাম স্বাভাবিক রয়েছে। জেলার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার মহাস্থানঘাটে বেগুন, পটল, বরবটি, ঢেঁড়স কেজি প্রতি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা। ঝিঙ্গার আগে অবশ্য দাম ভালো ছিল, এই 2 টাকা 3 টাকা কেজি, এখন তো আপনি 1 টাকা। বটবটি, কালাই এগুলো আপনার 14-15 ওটা সীমিত আছে আগের মতোই। বেগুনও 4-5 টাকা কেজিকে বাড়ছে, আর অন্যান্য শাকসবজি যেগুলো আছে সচরাচর যে বাজার সে বাজার মতোই চলতেছে। বরিশালের পাইকারি ও খুচরা বাজারে চিনি ও চিড়ার দাম প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। এছাড়া ছোলা, মুড়ি, গুড় সহ রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য 2 দিনের ব্যবধানে 1 থেকে 2 টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে। চিনির দাম প্রতি কেজিতে 5 টাকা বেড়েছে, চিড়ার দাম প্রতি কেজিতে 5 টাকা বেড়েছে। বিভিন্ন জায়গায় সরবরাহ করতে মানে মালে শর্ট, যার জন্য ওই প্রভাবটা বাড়ছে। ছোলা বাড়ছে 1-2 টাকা, আর অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল আছে। বাড়ে ছাড়া কমতে আছে না, এখন এই রমজান মাস আসতে না আসতেই দাম বাড়তে আছে। রংপুরে 2 দিন আগে গরুর মাংস 350 থেকে 360 টাকায় বিক্রি হলেও শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে 380 থেকে 400 টাকায়। দেশি মুরগি 40 টাকা এবং পাকিস্তানি ও ব্রয়লার মুরগি কেজি প্রতি 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তাসমিন আফরোজ, সময় সংবাদ। রাজধানীর বাজারে চিনি, রসুনের দাম বাড়লেও কমেছে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। ভোজ্য তেল, ছোলা ও পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমেছে। পাইকারি বিক্রেতারা বলছেন আমদানি ও সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। তবে রমজানের চিনির বাজার নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে অনেক ব্যবসায়ীর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমার পাশাপাশি দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়তে থাকায় প্রতিটি ভোগ্যপণ্যের দাম কমতে শুরু করেছে। আদা, রসুন, পেঁয়াজের পাশাপাশি ভোজ্য তেল, চিনি এবং ছোলা প্রতিটি পণ্যের দাম কমেছে কেজি প্রতি 3 থেকে 5 টাকা পর্যন্ত। তীব্র গরমের কারণে গুদামজাত করা যাচ্ছে না আদা, রসুন এবং পেঁয়াজ, আর এই কারণে এই 3টি পণ্যের দাম কমেছে কেজি প্রতি 2 থেকে 5 টাকা। আদা, রসুন, পেঁয়াজের সরবরাহ বাড়ছে, বীজের দাম স্থিতিশীল আছে। ইন্ডিয়ান চায়না রসুনটা 200 টাকা থেকে 220 টাকা, আবার ছোটটা 70 থেকে 80 টাকা। কমেছে ভোজ্য তেলের দামও। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে যাওয়ায় এখানকার সয়াবিন তেল, পাম অয়েল এবং সুপেঁয়াজ সয়াবিনের দাম কমেছে মন প্রতি 30 থেকে 50 টাকা। ভোজ্য তেলের বাজার স্থিতি আছে, গত সপ্তাহ থেকে একটু কমের দিকে আছে। সয়াবিন চলতেছে 2980 টাকা, সুপার 250 টাকা, আর পাম অয়েল হচ্ছে 2600 টাকা। বাজার খুব নিয়ন্ত্রণের মধ্যে আছে,
বাজার তো বৃদ্ধি নেই, বাজার কমতির দিকে। একইভাবে কমেছে ছোলার দামও। গত 2 সপ্তাহ আগে প্রতি কেজি ছোলা 80 টাকা দরে বিক্রি হলো, আজ বিক্রি হচ্ছে 72 থেকে 73 টাকা। ছোলাদের বেচা কিনা কম বলে, কাস্টমার কম বলে কেজি প্রতি 4-5 টাকা করে কমে গেছে এরকম। আচ্ছা 73 থেকে 75 টাকা, সর্বোচ্চ হচ্ছে 75, সর্বনিম্ন হচ্ছে 73। ন্যায্য মূল্যে চিনি বিক্রি শুরু হয়, তার প্রভাব পড়েছে দেশের বাজারে। আজ প্রতি মন চিনি বিক্রি হচ্ছে 2180 টাকা, আর কেজি প্রতি 63 টাকা 50 পয়সা। ন্যায্য মূল্যে 2180 টাকা করে চিনি বিক্রি করতেছি। এটার প্রভাব চট্টগ্রামে সারা শহরে পড়েছে, বিভিন্ন মোকামে পড়েছে, যার দরুন আমাদের চিনির কেজি প্রতি 2 থেকে 3 টাকা করে কমেছে। পুরো রমজান মাসে দেশে 1.5 লাখ মেট্রিক টন ছোলা, প্রায় 3,20,000 মেট্রিক টন চিনি এবং 2,10,000 মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, আর পুরোটাই আমদানি নির্ভর। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবছর আতপ ও সেদ্ধ চাল 28 টাকা এবং চিনি 50 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তবে প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ 5 কেজি চাল ও 1 কেজি চিনি ক্রয় করতে পারবেন। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন বেলা 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে পণ্য বিক্রি। এদিকে ব্যবসায়ীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। খাটে খাওয়া মানুষ রোজা রাখার মতন একটা আশা রাখতে পারে। এখন মনে করেন 1 কেজি তেল এগুলো 52 টাকা বিক্রি হচ্ছে বাজারে, দেশি জায়গায় এখানে 28 টাকা নিচ্ছে আমরা। সাধারণ মানুষের জন্য বেশি উপকৃত, কিন্তু চিনিটা একটু বাড়াই দিলে ভালো হতো আর কি। 1 কেজি চিনির জন্য তো মানুষ 2 কেজি করে দিলে অন্তপক্ষে সাধারণ মানুষের একটু বেশি ভালো হতো। সমাজে যারা কর্পোরেট হাউস আছে, যারা বড় গ্রুপ আছে বা বিভিন্ন সংগঠন আছে, প্রত্যেকে যদি এইরকম কার্যক্রমের দিকে এগিয়ে যায় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতর থেকে কয়েকবার বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সকাল থেকে শুরু হয়ে এই অভিযানে কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার করা হয়েছে 7টি গ্রেনেড ও 3টি সুইসাইডাল ভেস্ট। সাভার থেকে শাহরিয়ার জামান দ্বীপের তথ্য, মোহাম্মদ শাহিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আবারও সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, এবার নামাগেন্ডা এলাকায়। সাকিব আহমেদের মালিকানাধীন 6তলা ভবনের 2য় তলায় একটি বন্ধ কক্ষে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। শুক্রবার রাতে বাড়িটি ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবে তার আগেই জঙ্গিরা পালিয়ে যায়। রাতে অভিযান বন্ধ থাকলেও শনিবার সকালে আবার শুরু হয়। ঢাকা থেকে যোগ দেয় বোম ডিসপোজাল ইউনিট। অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসও। নিরাপত্তার জন্য আশপাশের এলাকা ঘিরে রাখা হয়। নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় বাড়িটির আশপাশের বাসিন্দাদের। বন্ধ রাখা হয় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। দুপুর 3টায় শেষ হয় অভিযান। উদ্ধার করা হয় 7টি গ্রেনেড ও 3টি সুইসাইডাল ভেস্ট। তারা নাশকতা করার জন্য এই জায়গাটি তারা বেছে নিয়েছে এবং এটা তাদের কাছে উত্তম জায়গা মনে হয়েছে। আর আমরা মনে করি যে আমাদের এই এলাকাতে নজরদারিটা কম ছিল, আমরা এদিকে নজরদারি বাড়িয়ে দেবো আর কি। স্থানীয় সংসদ সদস্য জঙ্গিবাদ দমনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। জঙ্গিবাদ আসলে সারা বাংলাদেশেই যে ছড়িয়ে আছে জঙ্গিবাদরা, এটা প্রমাণ পাওয়া যায়। কর্মকাণ্ড এবং যে ঘোষণা আসে, যখনই বিএনপি জামাত থেকে কোনো ঘোষণা আসে, কর্মসূচি আসে, তখনই কিন্তু এই জঙ্গিবাদী কর্মকাণ্ডগুলো হয়। এলাকাবাসী ও বাড়িটির মালিক জানান, 1 মাস আগে স্ত্রী ও 1 সন্তান সহ কসমেটিক্স ব্যবসায়ী পরিচয়ে বাসাটি ভাড়া নেয় এক ব্যক্তি। আদৌ কখনো টের পাইনি যে তারা এই ধরনের আপনার সাথে চার দোকানে যেত, চা খাইতো, চাটা খেয়েই বেরোয় চলে আসতো। এক কথাবার্তা তেমন কারোর সাথে তেমন বলতো না। এটাও জিজ্ঞেস করছি কি ব্যাপার, আপনার ওয়াইফ যেহেতু ফ্যামিলি ভাড়া থাকবেন, আপনার ফার্নিচার টার্নিচার কোথায়? তো বলছে ভাই আমার তো এখন পর্যন্ত ওই ফার্নিচার নিয়ে নেই, এইদিকে আর একটা বাসা নিয়েছিল। তো বলছে যে এই বাসার মালগুলো এইদিকে ট্রান্সফার করবো আস্তে আস্তে। তো উনি কন্টিনিউ আবার কসমেটিক গুলো আনতো, মানে বড় বড় প্যাকেট নিয়ে আসতো কসমেটিকের, তো ওগুলো দেখতাম মাঝে মধ্যে। এর আগে আনোয়ার মোল্লার মালিকানাধীন 5তলা ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে গান পাউডার সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সময় সংবাদ, সাভার। বাংলার সময়ে আরো থাকছে। এসএসসিতে পাশ করেও এবছর একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেনি 1 লাখেরও বেশি শিক্ষার্থী। আবেদন করেছে 13,05,000। ভর্তি কার্যক্রম শেষ 29। সাভারের সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ চলাকালে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরাও ইট পাটকেল নিক্ষেপ করে, এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় ভাঙচুর চালানো হয় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস ও প্রধান ফটকে। পরে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইটে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল ঢাকা আরিচা মহাসড়কের C&B এলাকায় বাসের চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়। ময়মনসিংহে যাত্রীবাহী বাস খাদে পড়ে 3 জন নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 33 জন। প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকায় আসার পথে ত্রিশালের রায়মণি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী ও শিশু নিহত হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এক পাশে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পাল্টাপাল্টি করে আসছিল খুব দ্রুত গতিতে, আইসা আইল্যান্ডের সাথে বাইজা পরে শেষরা গাড়িটা আইসা কারেন্টের খুঁটির মধ্যে বাজছে। বাসের ত্রুটিজনিত কারণ অথবা বেপরোয়া চালনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বেশ কিছু রোগীর অবস্থা গুরুতর, মোটামুটি 4-5 জনের অবস্থা খুবই গুরুতর। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। পরে আহত 2 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রথম গাড়িতে জায়গা হয়নি, গাড়ি বেরিয়ে চলে গেছে। পরের গাড়িতে একটা পিকআপ ভাড়া করেছিল, সেই পিকআপে আসতেছিল রংপুর থেকে। আসার পরে গাড়িতে দুর্ঘটনা ঘটে। ওখানে যা দেখে মানে ওই লোক গাড়ি লেসে আছে, গরুর চাপা খায় আছে। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জের রত্নাদিঘি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের 2 জন সহ 3 জন নিহত হন। একজন মনে করে তুলতে গাড়ি মারা গেছে, এরকম অবস্থা। তা আমরা গাড়ি যাই হোক 5-7 জন মিলে তুলে দিলাম। পিছন থেকে এসে ওই গাড়িটার পিছনে লাগাই দিছে, দেওয়ার সঙ্গে ওই গাড়ি আবার টান দিয়ে চলে গেছে। এই গাড়িতে 2 জন এখানে সঙ্গে সঙ্গে নিহত, আর 3 জনকে বাইর করে আমরা হাসপাতালে পাঠাইছি। এছাড়া আলাদা সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে 2 জন, নড়াইলে 1 জন এবং পিরোজপুরে 1 জন নিহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সুপ্রিম কোর্টের ভাস্কর্যের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় নির্মিত দেশের অন্যান্য ভাস্কর্যের কোনো মিল নেই। এ কারণে সেগুলো সরানোর কোনো চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও রাস্তা সম্প্রসারণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক নয়। এর আগে মন্ত্রীর উপস্থিতিতে মহাসড়কের পাশে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ। ঈদে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এই উচ্ছেদ চালানো হয় বলে জানিয়েছেন মন্ত্রী। সুপ্রিম কোর্টের ভাস্কর্যের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনা যে ভাস্কর্য নির্মিত, এটা সরকারি অনুদানেই হয়েছে এবং হচ্ছে, কাজে এগুলোর সাথে এর কোনো সম্পর্ক নেই। অন্যান্য ভাস্কর্য সরানোর প্রশ্নই উঠে না। সরকার অটল অবস্থানে আছে। 8 লেনের উপরে ট্রাক দখল করে আছে, হয়তো 3-4 লেনই দখল করা আছে। স্থানীয় যে প্রশাসন আছে, আমাদের জেলা প্রশাসন মোবাইল কোড করে ব্যবস্থা নেবে যাতে করে এভাবে রাস্তার উপরে ট্রাক, ভাসমান দোকানপাট এগুলো যাতে না থাকে। এদিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণের তীব্র প্রতিবাদ জানায়। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে। মৌলভীবাজারে দুপুরে শহরের চৌমোহনা এলাকায় প্রগতিশীল সংগঠনসমূহের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়াতেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
গাজীপুরে মেয়ের উপর যৌন নির্যাতনের বিচার না পেয়ে বাবা মেয়ের ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে সাভারের ইসলামনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফারুক যৌন নির্যাতনের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ব্রিফিংয়ে জানানো হয়, ফারুকের বিরুদ্ধে কমলাপুর রেলওয়ে থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা হলে সে প্রথমে গাজীপুরের কাপাসিয়া ও পরে সাভারে আত্মগোপন করে। তবে শুক্রবার রাতে সাভারে তার সর্বশেষ অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়। আত্মহত্যা সংক্রান্ত ঘটনার মামলা দায়ের হলে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ফারুক আত্মগোপন করে এবং সে প্রথমে কাপাসিয়া, পরে বিশ্ব জাকের মঞ্জিল এবং সর্বশেষ সাভারের জাহাঙ্গীরনগর এলাকায় গোপনে আত্মগোপন করেছিল। আত্মগোপনের অবস্থান আমরা যখন নিশ্চিত করতে পারি, আমরা আমাদের আবাসিক দলটি সেখানে প্রেরণ করি এবং গতকাল রাতে সাভারের জাহাঙ্গীরনগর ইসলামপুর এলাকা থেকে তাকে হাতে নাতে ধৃত করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ইমাম আব্দুল মজিদ মুন্সিকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহিরুলকে গ্রেফতার করেছে র্যাব। সকালে তাকে আটক করা হয়। র্যাব জানায়, টাকা ধার দেয়াকে কেন্দ্র করে ইমামের সাথে জহিরুলের বিরোধ ছিল, এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এর আগেও অভিযুক্ত ওই ব্যক্তি নিজের স্ত্রীকেও কুপিয়ে হত্যা করেছে বলে জানায় র্যাব। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 8:30টার দিকে ইমাম আব্দুল মজিদ মুন্সি মসজিদে নামাজ পড়ছিলেন। হঠাৎ জহিরুল নামে এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে দা দিয়ে ইমামের ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হাবিবুর রহমান নামে এক মুসল্লি বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে পালিয়ে যায় জহিরুল। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। চাঞ্চল্যকর মসজিদের ইমাম হত্যার একমাত্র আসামি মোহাম্মদ জহিরুল ইসলাম 35কে পলায়নকালে রূপগঞ্জের কাঞ্চনবীজ এলাকা থেকে আটক করা হয়। জহিরুলের মেয়ে ইমামের কাছে পড়তো এবং তার ভাষ্যমতে সে মেয়েকে কুফরি কালাম শেখায়। এটা এক নম্বর একটা উদ্দেশ্য। 2 নম্বরটা ছিল সে মাঝে মাঝে ইমামের কাছে টাকা চেত। সে টাকা না চাওয়ায় এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে সে ইমামকে কুপিয়ে হত্যা করে। এটা প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায়। ফেনীর ছাগলনাইয়ায় অনার্স 3য় বর্ষের এক ছাত্রী ও তার বাবাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। বর্তমানে তারা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় উত্ত্যক্তের মামলা করার কারণেই তাদের উপর এ হামলা হয়েছে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে প্রধান অভিযুক্ত। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কলেজে আসা যাওয়ার পথে ফেনীর আব্দুল হক সরকারি ডিগ্রি কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্রী খোদেজা আক্তারকে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে রিপুল। এই ঘটনায় শুক্রবার বাবা নুরুল ইসলামকে নিয়ে ছাগলনাইয়া থানায় বখাটেদের বিরুদ্ধে মামলা করেন তিনি। স্বজনদের অভিযোগ, থানা থেকে বের হওয়ার পর খোদেজা ও তার বাবার উপর হামলা চালায় রিপুর ও তার সহযোগীরা। এ সময় তাদের এলোপাথারি রডের আঘাতে খোদেজার ডান পা ভেঙে যায়। গুরুতর আহত হন তার বাবা। তাদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হয় পরে তাদেরকে ফেনী জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হিসাবে এসআইর মাঝখান দিয়ে ওইখানে একটা ছেলে ওইখানে আমার মাই তুই আক্রমণ করছে, স্যারের কাছে বাদি, স্যার আমার জানা নিরাপত্তা নাই। আমি এবং আমার বাবা যখন গাড়ি করে বাড়িতে ফিরছিলাম, তখন ওরা আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে যেভাবে ফার্স্টে রড দিয়ে আমাকে, আমার বাবার মাথাটা ফাটাই ফেলছে, অনেক সিলাই লাগছে, আমারও পাটা বোধহয় ভেঙে গেছে। ডান পায়ের হাঁটুতে জখমপ্রাপ্ত হয় এবং তার বাবাও শরীরের বিভিন্ন জায়গায় জখমপ্রাপ্ত হয়ে বর্তমানে 2 জনই আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছে। উত্ত্যক্তের পর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বিপুল যে ছেলেটা, এটার অতীত থেকে এরকম, এটা অনেক আগে থেকে এটা এলাকার অনেকেই জানে। এভাবে যদি চলতে থাকে আমাদের মা বোনরা আমরা আসলে নিরাপত্তায় ভুগতেছি, আমরা কিভাবে পড়ালেখা করব? মেয়েদের প্রতি নির্যাতন কিংবা ইপটিজিং যে করুক, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। এ ঘটনায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। এই সংক্রান্ত একটা মামলাও আমরা রুজু করি। তো বাকি আসামিদেরকে আমরা ধরার চেষ্টা করতেছি। বাকি আসামিরা ইনশাল্লাহ ধরা পড়ে যাবে। শনিবার সকালে 5 জনের নাম উল্লেখ সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত রিপুল পলাতক রয়েছে। সময় সংবাদ, ফেনী। বাংলার সময়ে আরো থাকছে। লালমনিরহাটে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে 2 জনের মৃত্যু, এলাকাবাসীর ক্ষোভ।
নির্ধারিত সময় শেষে এবছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে 13,05,000 শিক্ষার্থী। পাশ করেও আবেদন করেনি 1 লাখেরও বেশি শিক্ষার্থী। শুক্রবার মাঝরাতে শেষ হয়েছে অনলাইনে আবেদনের সময়। ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বুয়েট ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শিক্ষার্থীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। চূড়ান্তভাবে ভর্তি কার্যক্রম শেষ হবে 29 জুন। অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম নির্ভুলভাবে সম্পন্ন করতে এভাবেই রাত দিন কাজ করছেন বুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। ভর্তির মূল দায়িত্বে থাকা বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় শুক্রবার রাত 11:59 পর্যন্ত এসএসসি পাশ করা 14,31,000 ছাত্রছাত্রীর মধ্যে আবেদন করেছে মোট 13,05,000 শিক্ষার্থী। তবে যারা টাকা জমা দিয়েছে ও পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল পরিবর্তন হবে, তারা 31 মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে বলেও জানায় বুয়েট। সর্বমোট 13,05,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে। 30 এবং 31 শুধুমাত্র পুনর্নিরীক্ষণে যাদের ফলাফল চেঞ্জ হবে তারা আবেদন করতে পারবে। যারা টাকা জমা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা তাদের অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করে নাই, তাদের সুবিধার্থে সেটা আগামী 31 তারিখ পর্যন্ত খোলা রাখা হয়েছে। যেহেতু এবার প্রায়োরিটি রয়েছে, সো আমাদের ভেরিফিকেশনটা করতে হবে যে সবার প্রায়োরিটি সবাই ঠিকঠাক মতো দিয়েছে কিনা। এটার জন্য আমরা আসলে 3 দিন সময় রেখেছি, 27 থেকে 29। প্রতিবারই যতজন এসএসসিতে পাশ করে মোটামুটি 1 লাখের কম কিছু আমাদের এইচএসসিতে অ্যাপ্লিকেশন করে। গেল 2 বছর শিক্ষার্থীরা একাধিক কলেজে সুযোগ পাওয়ায় নানা ভোগান্তি সৃষ্টি হলেও এবার আর সে সুযোগ না থাকায় ছাত্রছাত্রীরা কোনো ভোগান্তিতে পড়বে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। তবে নটরডেম, হোলি ক্রস ও সেন্ট জোসেফ কলেজ হাইকোর্টের নির্দেশনা নিয়ে অনলাইনে না করে নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করায় ভর্তি প্রক্রিয়া কিছুটা ব্যাঘাত হবে বলে মনে করেন অন্যান্য কলেজ কর্তৃপক্ষ। তাদের এখানে যারা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভর্তির জন্য আবেদন করে, ওই শিক্ষার্থীরা আবার কিন্তু অনলাইনেও আবেদন করে। ফলে 2 জায়গাতে তারা আবেদন করার ফলে 2 জায়গার আসনে কিন্তু ওরা অকুপাই করে। 2 জায়গার আসন তারা ধরে রাখার কারণে এই ভর্তি প্রক্রিয়া কিছুটা হলেও জটিলতার সৃষ্টি হয় বলে আমার ধারণা। যে ছেলেটি নটরডেমের সুযোগ পেয়ে গেছে, স্বভাবতই ওই ছেলেটি তার যদি এই কলেজে পড়ার ইচ্ছা না থাকে তাহলে সে কনফার্ম করবে না, অথবা ওই সিটগুলো অটোমেটিক্যালি আমাদের ভ্যাকান্ট থেকে যাবে এবং আমরা সেকেন্ড রানে এই প্রতিষ্ঠানগুলো আমরা ছাত্র দিয়ে দিব। গতবার যে একটি কলেজে সে ভর্তি হয়েছে আর একটি কলেজে সুযোগ পেয়েছে, ওই কলেজটি থেকে সে টাকাটি ফেরত পায়নি অনেক ক্ষেত্রেই। এবার কিন্তু আমরা সেই সুযোগটি দিচ্ছি না, কারণ ভর্তি তাকে একবারই হবে এবং একটি কলেজেই তাকে হতে হবে। 5 জুন প্রকাশ হবে ভর্তির জন্য প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রায় 29 ঘন্টা পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নাংলির মাদ্রাছিলা এলাকায় লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় প্রায় 4.5 একর বন পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক। এদিকে ঘটনা তদন্তে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মেহেদি উজ্জামানের নেতৃত্বে গঠিত 3 সদস্যের কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে বন বিভাগ। ফায়ার সার্ভিস জানায়, গতকাল সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসলেও শনিবারও কিছু স্থানে আগুনের শিখা দেখা যায়। পুরোপুরি নেভাতে স্থানীয়দের সহযোগিতায় কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। তাদের চেষ্টায় সন্ধ্যা 6টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। গত বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত নাংলি ক্যাম্পের বিভিন্ন এলাকায় বনের ভেতরে 4 দফায় আগুন লাগে। এসব ঘটনায় কয়েকটি মামলাও হয়েছে। গতদিনের মতো 3টা ইউনিট এসে কাজ শুরু করছি। আর এখনকার যে অবস্থা সেটা হলো মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে ছোট আকারে বিভিন্ন গাছের গোড়াতে। এগুলো আমরা সম্পূর্ণ নির্বাপনের চেষ্টা করতেছি। দুষ্কৃত লোক নাশকতামূলক এবং শত্রুতামূলক চালাইতেছে এগুলো। 3 সদস্য কমিটি করেছি এবং এই তদন্ত কমিটি 7 ওয়ার্কিং ডে এর মধ্যে তাদের তদন্ত রিপোর্ট দাখিল করবেন। তদন্ত রিপোর্ট যেটা পাবো সেই আলোকে আমরা প্রশাসনের সাথে আলোচনা করে যৌথভাবে একটা কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করব। লালমনিরহাটে সেপটিক ট্যাঙ্কি পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে কালীগঞ্জ উপজেলার জামিরবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মসজিদের সদ্য নির্মিত সেপটিক ট্যাঙ্কের ভেতর পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন লিয়াকত আলী। তাকে উদ্ধার করতে নেমে আনারুল নামে আরও একজন অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার জনগণ।
বরগুনায় হাসপাতাল থেকে এক নবজাতককে বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে আটক হাসপাতালের ম্যানেজারকে রহস্যজনকভাবে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে আটক নয়, ঘটনা জানতেই ম্যানেজারকে থানায় নেওয়া হয়েছিল। নবজাতকের পরিবারের অভিযোগ, হাসপাতালের ম্যানেজার ও আয়া তাদেরকে বাচ্চা বিক্রির প্রলোভন দেখায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সিজারের পরে বাচ্চা বিক্রি করতে চেয়েছিল শিশুটির পরিবারের সদস্যরাই। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন এস এম সিফাত। বরগুনার কুয়েত প্রবাসী হাসপাতাল বেসরকারি এই ক্লিনিকে অসহায় ও গরিব রোগীদের সিজারের পরে বাচ্চা বিক্রির প্রলোভন দেখানো হয়, এমন গুজবের সত্যতা পাওয়া যায় গত বুধবার সন্ধ্যায়। সিজারের পরে এক নবজাতকের পরিবার অভিযোগ করেন তাদেরকে হাসপাতালের ম্যানেজার ও আয়া বারবার বাচ্চা বিক্রির প্রলোভন দেখায়। আমরা কইছি না, আমাকে বাচ্চা আমরা বিক্রি করবো না। কয়েছে না, আমরা বিক্রি করো, তোমরা তোমাকে হেন যে খরচাপাতি হয়েছে দিয়ে তোমরা চলে যাও। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আয়া পালালেও ম্যানেজারকে আটক করে নিয়ে যায় তারা। রাতে বাচ্চা বিক্রির বিষয়টি ধামাচাপা দিয়ে ম্যানেজারকে ছেড়ে দেয়া হয়। কৌশলে বাচ্চা বিক্রি ও ম্যানেজারের জড়িত থাকার বিষয়টি এড়িয়ে শুধুমাত্র একটি ধর্ষণের মামলা লিখে তাতে স্বাক্ষর করিয়ে নেয় পুলিশ। পুলিশের কাছে আমরা এই কইছি আর দিয়ে আমাকে মামলা হয়েছে, কাগজ টাগজ দিয়েছে, আসামি হ্যাগোর নাম বলছে, হ্যাঁ লেখছে, আবার হ্যাগো ওই লগে যে গেছে না, হ্যাঁ তো করে দেখছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও একজন চিকিৎসক জানান বাচ্চার পরিবারই বাচ্চাটিকে বিক্রি করতে চেয়েছিল। তবে পুলিশের দাবি বাচ্চাটির পরিবারের কথা মিথ্যে। পুলিশ নয়, বাচ্চাটির পরিবারই ধর্ষণ মামলা করেছে। যেভাবে লিখিত অভিযোগ দিয়েছে সেভাবে মামলা নেওয়া হয়েছে। এখন তদন্তকালীন সময় আইও সর্বময় ক্ষমতার মালিক, তদন্তে সে ইহা ছাড়া অন্য কোনো ঘটনাও যদি তদন্তে পায় সে সেভাবে তদন্ত রিপোর্ট দাখিল করিবে। নানা অভিযোগে প্রশাসন 5 বছর আগে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিলেও কয়েক বছর পর স্থান পরিবর্তন করে আবারও কার্যক্রম শুরু করে কুয়েত প্রবাসী নামের এই বেসরকারি হাসপাতালটি। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। জৌলুস হারাতে বসেছে রাঙামাটির কাপ্তাই লেক। নির্বিচারে জুম চাষের কারণে বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি এসে জমেছে লেকে। একই সঙ্গে রাঙামাটির পয়ঃবর্জ্য লেকে পড়ে দূষিত হচ্ছে। 120 ফুট পানির গভীরতায় এই লেকে এখন অসংখ্য ডুবোচর সৃষ্টির পাশাপাশি কচুরিপানার কারণে পর্যটকবাহী বোট চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1956 সালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাদ দেওয়ায় 54,000 একর কৃষি জমি এবং 29 বর্গমাইল বনভূমি ডুবে সৃষ্টি হয় এই কৃত্রিম লেকের। সময়ের পরিক্রমায় এটি হয়ে ওঠে বিনোদন এবং পর্যটন কেন্দ্র। বড় বড় পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া লেকের পানিতে ঘুরতে আসতো দেশি বিদেশি পর্যটকরা, কিন্তু পুরো লেক জুড়ে শত শত ডুবোচর ও কচুরিপানার কারণে এটি এখন প্রায় পর্যটক শূন্য। বোট নিয়ে বের হইতে পারতেছি না, বের হইলেও যেমন দেখা যাচ্ছে কচুরিপানায় আমাদের পাখায় বাইরে যাচ্ছে, আপনার এই পাঙ্খা ভেঙে যাচ্ছে। দীর্ঘ বেশ কয়েক বছর ড্রেজিং হয় না এই লেকটা, যার কারণে অনেক পানি কমলে তো অনেক বোট চলাচল করতে অসুবিধা হয়। সমস্ত ময়লা আবর্জনা গিয়ে কাপ্তাই লেক ভরাট হয়ে যাচ্ছে, পানি দূষিত হয়ে যাচ্ছে। সৃষ্টির সময় 120 থেকে 150 ফুট গভীর ছিল এই লেক। এখন তীরবর্তী এলাকাগুলোতে পানি নেই বললে চলে। কাপ্তাই লেকের পাশে যে পাহাড়গুলো আছে, এখানে পাহাড়িরা নিয়মিত জুম চাষ করে। জুম চাষের কারণে এখানে সবসময় কিছুটা আলগা মাটি তৈরি হয়, আর বর্ষাকালে সেই মাটিগুলো নদীতে নেমে আসে। নাব্যতা হ্রাস পাওয়ার কারণে মূল বর্ষার সময় পানিতে যে স্রোত তৈরি হওয়ার কথা সেই পরিমাণ স্রোত এখন আর তৈরি হয় না। এই অবস্থায় জেলা প্রশাসন লেক খননের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের উচ্চ পর্যায়ে চিঠি দিয়েছে। সরকারের সিদ্ধান্ত আছে যে এখানে ড্রেজিং করা হবে, আদারওয়াইজ পানি আগে যে পানিটা কন্টেইন করতে পারতো তার চেয়ে অনেক কম পানি কন্টেইন করলে কিন্তু এখন এলাকা ডুবে যায়। রাঙ্গামাটি কাপ্তাই লেকের এই অংশ বর্ষাকালে 20 থেকে 30 ফুট পানিতে তলিয়ে থাকে, কিন্তু এখন সৃষ্টি হয়েছে অসংখ্য ডুবোচর, আর এইভাবে সংকীর্ণ হয়ে পড়ছে 725 বর্গ কিলোমিটারের এই লেক। কিন্তু এই লেক তদারকির জন্য 30টির বেশি সরকারি বেসরকারি সংস্থা রয়েছে, কিন্তু কোনো সংস্থাই যথাযথভাবে তদারকি করছে না। রাঙ্গামাটি কাপ্তাই লেক থেকে কমল দে, সময় সংবাদ। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে চলছে বাগদা গলদা চিংড়ির রেণু শিকারের মহোৎসব।
প্রতিদিন কোটি কোটি টাকার রেণু শিকার ও বেচাকেনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন। মৎস্য বিভাগের দাবি, নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল জরিমানা সহ রেণু ধরা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন জোয়ার ভাটায় শিশু ও নারী পুরুষ মশারি জাল দিয়ে মেঘনা তেঁতুলিয়া নদীতে রেণু শিকার করছে। নিষিদ্ধ জালে অপরিকল্পিতভাবে ধরা বাগদা ও গলদার রেণুগুলো রেখে অন্যান্য মাছের রেণু ও ডিম মাটিতে ফেলে দেয়। এতে বিভিন্ন প্রজাতির মাছের রেণু, ডিম ও উন্মুক্ত জলাশয়ের পোকামাকড় মারা যাচ্ছে। ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য ও পরিবেশ। আর দালাল সিন্ডিকেটের মাধ্যমে এসব চিংড়ি রেণু খুলনা, যশোর, সাতক্ষীরা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পাচার হলেও কার্যকর পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় প্রশাসন। অভাবের কারণে ধরি তো বেকার, এর 20-50 টাকা পাইলে নিজে চলা যায়, সংসার চলা যায়। রেণু ধরি আমাকে বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, একবারে মোটামুটি ভাবে একটু সংসারটা চালে রাখি। একটি চিংড়ি রেণু ধরতে গিয়ে অন্যান্য মাছের সহস্রাধিক রেণু ও ডিম নষ্ট করছে উল্লেখ করে এ বিশেষজ্ঞ বলেন, অপরিকল্পিত আহরণের কারণে জীববৈচিত্র্য ও পরিবেশ ধ্বংস হচ্ছে। দরিদ্র শ্রেণীর মানুষজনের জন্য বিকল্প কর্মসংস্থানের যদি কোনো ব্যবস্থা করা যায়, তাহলে তাদের একদিকে যেমন জীবিকায়নের মানটাও ঠিক থাকলো, অন্যদিকে আমার জীববৈচিত্র্যতা, আমাদের নদীর পরিবেশগুলো ঠিক থাকছে। তবে জেলার মৎস্য কর্মকর্তা শিকারীদের জেল জরিমানা করা হচ্ছে জানিয়ে রেণু ধরা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। এপ্রিল মাসে আমাদের যে পরিসংখ্যানটা আছে, সেখানে আমরা 11টি মোবাইল কোর্ট এবং অভিযানের মাধ্যমে প্রায় 20 লক্ষ রেণুপোনা আটক করেছি। নিষেধাজ্ঞা অমান্য করে জেলার লক্ষাধিক জেলে চিংড়ি রেণু শিকার করে থাকে। গত 1 মাসে 25 জন শিকারীকে আটক করে 9 জনকে জেল দেওয়া হয়েছে। এছাড়া 14,000 টাকা জরিমানা ও প্রায় 23 লাখ রেণু আটক করা হয়েছে। সময় সংবাদ, ভোলা। মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক ও কেবল ব্যবসায়ী তাজুল ইসলামের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। দুপুরে উপজেলায় বিক্ষোভ মিছিল বের করে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি। মিছিল শেষে চৌমোহনা চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। গত 2 মে শহরের সাগরদিঘি রোডে তাজুল ইসলামের উপর হামলা ও তার মালিকানাধীন কণিকা এন্টারপ্রাইজে ভাঙচুর করে দুর্বৃত্তরা। জয়পুরহাটের শিব মন্দিরে 12টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষ জানায়, গতরাতে মন্দিরের ভেতরে এসব প্রতিমা ভাঙচুর করা হয়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। এদিকে ভাঙচুরের পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের 40টি গ্রামের লক্ষাধিক মানুষ রোজা পালন করছেন। শুক্রবার রাতে তারাবি নামাজের মাধ্যমে আজ থেকে রোজা পালন করছেন তারা। রোজা উপলক্ষে বিকেলে ইফতারির দোকানে দেখা গেছে ক্রেতাদের ভিড়। স্থানীয়রা জানান, হাজীগঞ্জ সাদরা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি 1932 সালে প্রথম সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন। এরপর থেকে চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহজারস্তি ও মতলব উত্তর উপজেলায় অন্তত 40টি গ্রামের মানুষ অগ্রিম রোজা ও ঈদ পালন করে আসছেন। কৈশোর তারুণ্যে বই শিরোনামে বগুড়ায় 3য় দফায় শুরু হয়েছে 3 দিনব্যাপী বইমেলা। সকালে ওয়াইএমসি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ নাজনীন জাহান। এ সময় কৈশোর তারুণ্যের বইয়ের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাকির হোসেন উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা মেলায় অংশ নেওয়া 9টি প্রকাশনী স্টল ঘুরে ঘুরে দেখে। এ সময় অনেকে বই কিনতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে। আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই মেলা। এর আগে গত 20 মে বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে এবং 23 মে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় 3 দিনব্যাপী বইমেলার। নজরুল জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে নজরুল ইনস্টিটিউটে চলছে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে 3 দিনব্যাপী নজরুল জয়ন্তীর অনুষ্ঠান, সেটি আজকে শেষ দিন। কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানের নজরুল জয়ন্তীর শেষ দিনের অনুষ্ঠানের আলোচনা সভা শেষ হয়েছে। সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপস্থিত ছিলেন মির্জা আজম এমপি এবং এখানে আলোচনা সভায় নজরুল বক্তা হিসাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক যতীন সরকার। আর এই আলোচনা সভার পরপরই আসলে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এই মুহূর্তে উৎসব খেলাঘর আসর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে। আমরা যদি একটু বলে রাখি, 3 দিনের এই নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আসলে ত্রিশালে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল, মিলন মেলায় পরিণত হয়েছিল। ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন এলাকার সাংস্কৃতিক সংগঠনগুলো এখানে সঙ্গীত পরিবেশন করেছে। ঢাকার জাতীয় সঙ্গীত শিল্পী যারা রয়েছেন, নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা ও ফেরদৌস আরা, তারাও এখানে সঙ্গীত পরিবেশন করেছেন। এই মুহূর্তে উৎসব খেলাঘর আসর সঙ্গীত পরিবেশন করছে। দর্শক চলুন দেখে আসি সেই সঙ্গীতানুষ্ঠানের কিছু অংশ। আপনারা দেখছিলেন উৎসব খেলাঘর আসর এই নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তাদের সঙ্গীত পরিবেশন করছিল এবং এই সঙ্গীত পরিবেশন এই মাত্র শুরু হয়েছে, যেটি 5টায় শুরু হওয়ার কথা ছিল। আলোচনা অনুষ্ঠান কিছুটা বিলম্ব হওয়ার কারণে সঙ্গীত শুরু হয়েছে। এখানে প্রায় 25টির মতো সংগঠন আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। সব মিলিয়ে আজকের যে শেষ দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আসলে ত্রিশালবাসীর যে একটা আনন্দ ছিল, উৎসব ছিল 3 দিনের, সেই উৎসবটি শেষ হতে যাচ্ছে। তবে ত্রিশালবাসীর কাছে একটি ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে বেশ কিছুদিন যাবৎ, বেশ কয়েক বছর যাবৎ ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে না। তারা আশা করছেন আগামীতে জাতীয় পর্যায়ে এখানে নজরুলের স্মৃতি বিজড়িত এই নজরুল একাডেমির নজরুল মঞ্চে জাতীয় পর্যায়ের জন্মজয়ন্তীর অনুষ্ঠান হবে, এই আশাবাদ ব্যক্ত করছেন। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চ থেকে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানের সর্বশেষ খবর। ইমদাদ। নজরুল জয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে নজরুল ইনস্টিটিউটে চলছে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখান থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোজা শুরুর আগেই দেশের বিভিন্ন বাজারে ছোলা, চিনির দাম বাড়তি, ঊর্ধ্বমুখী কাঁচা বাজারও নাগালের মধ্যে চট্টগ্রামের বাজার। সাভারে জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণা, 7টি গ্রেনেড ও 3টি সুইসাইড ভেস্ট উদ্ধার। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজও সহপাঠীদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ, দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 16। উত্তক্তের অভিযোগে মামলা করায় ফেনীতে বাবা ও মেয়েকে রড দিয়ে পিটিয়ে জখম করল বখাটেরা, আটক 3। গাজীপুরে বাবা মেয়ে আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার। এবং এসএসসিতে পাশ করেও এবছর একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেনি 1 লাখেরও বেশি শিক্ষার্থী, জমা পড়েছে 13,05,000। ভর্তি কার্যক্রম শেষ 29শে জুন। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন shawminews.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।